বোরো কাটার মৌসুমেও সুখবর নেই কুষ্টিয়ার চাল বাজারে। সব ধরনের চাল বিক্রি হচ্ছে চড়া দামে। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5। 51 প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ, ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। নির্বাচনের পর দেশের সংকট আরও গভীর হয়েছে দাবি মির্জা ফখরুলের। বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ ওবায়দুল কাদেরের। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা। প্রার্থীদের মুখে নানা প্রতিশ্রুতি। উন্নয়ন বান্ধব প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এবং চতুর্থ ধাপে ভারতের 96টি আসনে লোকসভা নির্বাচনের ভোট। আজ নির্ধারিত হবে 1717 প্রার্থীর ভাগ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। বোরো ধান কাটার ভরা মৌসুমেও কোনো সুখবর নেই কুষ্টিয়ার চালের বাজারে। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করলেও তেমন কোনো প্রভাব পড়েনি দামে। মিল মালিকরা বলছেন, পুরো দমে ধান না ওঠার বাজারে ধানের দাম চড়া। ধানের দাম না কমলেও আরও বাড়তে পারে চালের দাম। আর এদিকে ভরা মৌসুমেও চালের দাম না কমায় ক্ষুব্ধ ভোক্তারা দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসুর রিপোর্ট। চলছে বোরো ধান কাটার মৌসুম। মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধানের চাল বাজারে আসতেও শুরু করেছে। তবুও কুষ্টিয়ার চালের বাজারে নেই কোনো সুখবর। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা, আর মোটা আটার চাল বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি বছর নতুন ধান উঠলে বাজারে চালের দাম কমে, কিন্তু এবছর এখনো কমেনি দাম। তাই তারা মিলগেট থেকে যে দামে কিনছেন বিক্রিও করছেন সে দামে। মিল মালিকরা যদি না কমায় তাহলে আমরা কিভাবে কি বাজারে কি নিয়ন্ত্রণ করবো বা কি কমাবো? আমরা মিলাদদের কাছে গেলেও দেখছি চাল যা মানে দাম, তাতে সামান্য হয়তো প্রথম চালের চেয়ে সামান্য একটু কমছে আর কি। মৌসুম যাই মৌসুম আসে, কমে না চালের দাম। ভরা মৌসুমেও চালের দাম না কমাই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ধান কাটার সময় কিছু দাম কমে, এবার দেখতেছি কোনো কমার কোনো ব্যবস্থা নেই। যারা কর্তব্যরত আছে দাম নিয়ন্ত্রণ করা দেখভাল, তারা উদাসীন হয়ে তাদের ধান্দা করিয়ে বসে আছে, তারা দেখাশোনার দায়িত্ব নেয়। আমরা চাই যে সরকার এটা নিয়ন্ত্রণ করুক। সরকার একা কি করবে? সরকারের দলের লোকজন যদি ঠিক না থাকে তাহলে তো আর করণীয় কিছু নাই। এদিকে মিল মালিকদের বক্তব্যে মিলছে, মৌসুম শেষেই চালের দাম আরও বাড়ার আভাস। তারা বলছেন, এবছর ধানের বাজার চড়া, তাই কমছে না চালের দাম। ধান কিছু কিছু জায়গায় ধান উঠছে, আর কিছু কিছু জায়গায় এখনো ধান উঠে সময় পায় নাই। এগুলো ধান বাজারে আসার মতো মানে ওরা গুছায় উঠতে পারে নাই। এগুলো যখনই সবাই কাটাকাটি শেষ হয়ে যাবে তখন বাজার আমদানি হবে। আমদানি হলে পরে ইনশাআল্লাহ বাজার একটু নিয়ন্ত্রণ হবে আমরা আশা করছি। কৃষকের যদি মালের দাম যায় তো বেশি, তখন তারা চাপ সহ্য করতে পারলে তখন আবার দেখা যাবে যে একটু বাড়বে। আর এর চেয়ে আর কমা ওই 2 সপ্তাহ 5 1 মাস এরকম থাকবে, এর বেশি থাকবে। যদি কমে 1 সপ্তাহ 2 সপ্তাহ কমবে, আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার বাড়বে, আবার টুকটাক করে বাড়া ধরবে। এই জিনিস কমে আশা করা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালের দাম নিয়ন্ত্রণ না করা গেলে সংকটে পড়বে নিম্ন মধ্য আয়ের মানুষেরা। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার 83.04%। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড, আর সবচেয়ে কম পাশের হার সিলেট বোর্ডে। শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 614টি, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 51টি। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বেলা 11টার দিকে নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। এবার গড় পাশের হার 83.04%, ছাত্রদের পাশের হার 81.57%, আর ছাত্রীদের 84.47%। 2023 সালে পাশের গড় হার ছিল 80.39%। গেলবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে 2.65%। সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন।
এবার পাশের হারে শীর্ষে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাশের হার সিলেটে। ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 83.92%, জিপিএ 5 পেয়েছে 49,190 জন। কুমিল্লায় পাশের হার 79.23%, জিপিএ 5 পেয়েছে 12,100 জন। চট্টগ্রামে পাশের হার 82.80%, সেখানে জিপিএ 5 পেয়েছে 10,823 জন। ময়মনসিংহে পাশের হার 85%, জিপিএ 5 পেয়েছে 13,176 জন। রাজশাহীতে পাশের হার 89.26%, জিপিএ 5 পেয়েছে 28,074 জন। বরিশালে 89.13%, জিপিএ 5 পেয়েছে 6,145 জন। যশোরে 92.33%, জিপিএ 5 20,761 জন। সিলেটে পাশের হার 73.35%, জিপিএ 5 পেয়েছে 5,471 জন। দিনাজপুরে 78.43%, জিপিএ 5 18,105 জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38%, এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 4,078 জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 79.66%, জিপিএ 5 পেয়েছে 14,206 জন। এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, বিপরীতে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান 614টি। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবক ও শিক্ষকরা। জান্নাতুল মোহনাকে সাথে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্ট। বাঁধ ভাঙ্গা এ উল্লাস এসএসসি ফল প্রকাশের পর আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যাশিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেক ভালো লাগছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি। এ প্লাস আমার ভালো লাগছে, আশা অনুরূপ রেজাল্ট করতে পারছি। আম্মু আব্বু অনেক খুশি হয়েছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আমরা মানে ভালো রেজাল্ট করছি, এজন্য আমরা অনেক খুশি। কোভিডের পর এবারই সর্বপ্রথম পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়, সেজন্য দুশ্চিন্তায় ছিলেন অভিভাবক ও শিক্ষকরা। তবে সব চিন্তার অবসান হয়েছে ভালো ফলাফলের মধ্য দিয়ে। আর বাংলা ভাষা তো উদয়ন থেকে খুব ভালো করে, ইংলিশ ভাষাটা মাশাআল্লাহ ভালো করছে, খুবই ভালো। এই যে ফলটা খুব ভালো, বলে কিছু বলতে পারবো না। কোভিডের পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে, আমার 100% পাস করেছে তারা। যে অবস্থায় তারা এই পরীক্ষায় বসেছে সেই তুলনায় রেজাল্ট অনেক ভালো। এবছর ফলাফলের দিক থেকে রাজধানীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল স্কুল। এ প্রতিষ্ঠানে 780 জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 758 জন। দ্বিতীয় স্থানে হোলি ক্রস গার্লস হাই স্কুল, 231 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 185 জন। তৃতীয় স্থানে বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল, 679 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 499 জন। ফলাফলের দিক থেকে ঢাকা বোর্ডের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে নরসিংদীর নাসিমা কাদের হাই স্কুল। প্রতিষ্ঠানের 285 জন শিক্ষার্থী শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 284 জন। তবে সেরা 5-এ নেই আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবছর প্রতিষ্ঠান থেকে 2195 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1528 জন। পাশের হার 98.45%। আমাদের জিপিএ 5 পেয়েছে 1528 জন এবং জিপিএ প্রাপ্তির হার 70.71%। ওভারঅল আমাদের কমার্স এবার একটু খারাপ করেছে, সায়েন্সও আছে মোটামুটি, সবারই 2-1 করে ফেল আছে। কৃতকার্য শিক্ষার্থীদের লক্ষ্য আগামী দিনেও এই সফলতা ধরে রাখা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রূপ নেয় উৎসবের প্রাঙ্গণে। নিজ নিজ প্রতিষ্ঠানে নেচে গেয়ে বাদ্য বাজিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ উদযাপন করে। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল পেয়ে আনন্দে জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। রোববার সারা দেশে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান যেন হয়ে ওঠে উৎসবের প্রাঙ্গণ। ফলাফল প্রকাশের পরপরই সশরীরে ফল জানতে স্কুলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর ভালো ফলের আনন্দ ভাগাভাগি করেন সহপাঠীর সঙ্গে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পাশাপাশি নিজ প্রতিষ্ঠান ও শিক্ষকের কৃতিত্ব তুলে ধরেন তারা।
আমরা সেরা আছি, সেরা থাকবো এবং ভবিষ্যতে আরো বেশি সেরা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। কুমিল্লায় ফলাফল হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের ছাপ যেন ছিল তাদের চোখে মুখে। সন্তানের ভালো ফলে খুশি অভিভাবকরাও। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদানের কথা স্বীকার করেন তারা। প্রথমত আমার মা বাবা সবচেয়ে বেশি অবদান, তারপর আমার আত্মীয় স্বজন যারা ছিল, মামা ফুপু, তাদের অবদান অনেক বেশি। আজকে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা ফল পেয়ে সামনে আরো ভালো কিছু করার প্রত্যাশা জানান। সেই সাথে কৃতজ্ঞতা জানান অভিভাবক ও শিক্ষকদের প্রতি। এসএসসিতে শতভাগ পাস সহ দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। রাজধানী সহ দেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন আকাশচুম্বী সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এটা অনেক বড় একটা সাফল্য যে আমরা কিছু করতে পারছি স্কুলের জন্য। অবশ্যই এটা আমাদের বাংলাদেশের সেরা একটা স্কুল। খুলনায় সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা এসে জড়ো হন বিদ্যালয় প্রাঙ্গণে। উৎসব মুখর পরিবেশে ফলাফলের আনন্দ উদযাপন করেন সহপাঠীদের সঙ্গে। সবাই প্রায় 1100-র উপরে মার্ক ক্যারি করেছে, এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। কল্পনাটা বাস্তবায়ন হওয়ার মতো একটা অনুভূতি। এবার পাশের হারের শীর্ষে যশোর শিক্ষা বোর্ড, যেখানে পাশের হার 92.3%। শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শিক্ষক অভিভাবকদের সমন্বিত চেষ্টায় এই ফলাফল, বলছেন এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক যশোর বোর্ডে একটা সামাজিক প্রতীক, এই জাগরণটা আমরা তৈরি করতে পেরেছি। এই জাগরণ ফলাফলে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য জেলাতেও ভালো ফলাফলে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, কর্মমুখী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের ছুটি ফিরতে পারে বলেও তথ্য দেন শিক্ষামন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ঘোষণা করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার 20,13,597 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 16,72,153 জন। পাশের হার 83.04 জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। তবে এবার পাশের হার গেলবারের চেয়ে 2.65 বেশি হলেও জিপিএ 5 কমেছে 1,449 জন। মন্ত্রী বলেন, সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল, সেই কারণে হয়তোবা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখন বিশেষভাবে ভাবতে হবে যারা ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে 1% যেহেতু কম অংশগ্রহণ হয়েছে, সেটার কারণটি কি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল হবে। আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। তিনি জানান, চাকরির বয়সসীমা 35 বছর না করার সিদ্ধান্ত সরকারের। এটা বৃদ্ধি করার বিষয়ে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে। 1% মাত্র যারা চাকরি পায় তারা 30 বছর বয়সী। সুতরাং যেখানে 1% মাত্র, সেখানে 35 করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে সরকার কর্মমুখী শিক্ষাকে উদ্বুদ্ধ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 7 জানুয়ারি নির্বাচনের সংকট আরও গভীর হয়েছে তা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
গেল ৮ মে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার নানা বিষয়বস্তু নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে বিচার বিভাগকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ফরমাইশি সাজার নিন্দা জানানোর পাশাপাশি দুর্নীতির খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞারও প্রতিবাদ জানানো হয়। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। 91 থেকে 2008 সালের মধ্যে গণতান্ত্রিক সরকার দেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করলেও ক্ষমতাসীনরা তা স্বীকার করতে চায় না অভিযোগ করে বলেন, আজকের উন্নয়নের নামে যা হচ্ছে তা লুট। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে রাষ্ট্রে পরিণত করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বর্তমান সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের জনগণ নিয়ে রাজনীতি করে। আমরা কে কাউকে আসে না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়া রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা অনেক খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়ার তথ্য তুলে ধরে আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপি জয়ের গ্যারান্টি না পেয়ে নির্বাচনে অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, বিএনপি নেতারা শুধু মিথ্যাচার করছেন। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এই সফরের লক্ষ্য। ইফতেখারের রিপোর্ট জানাচ্ছেন আহাদ চৌধুরী। রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ের শুরুতে এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সংবাদ সম্মেলনে সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তুলে ধরা হয় অভিযোগ করে বলেন, দেশ ও দেশের মানুষকে দেওয়ার মতো কিছুই নেই বিএনপির। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা, আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। বাংলাদেশে ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয় এই সফরের উদ্দেশ্য। যোগ করেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সরকার চিন্তাও করে না। যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবে, তিনি আসবেন ডোনাল্ড লু, তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য ভেতর ও বাইরের কিছু মানুষ চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হলো বিডিপিএল। দুই ব্যাংকের মধ্যে সমঝোতা, একীভূতকরণের কর্মীদের শঙ্কার কারণ নেই। জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোরদার প্রচারণা। জয় নিশ্চিতে ভোটের মাঠে নিজ প্রতীকে ভোট টানতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকায় উন্নয়নকে প্রাধান্য দিবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সহকর্মী মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম।
আগামী 21শে মে ইভিএমে অনুষ্ঠিত হবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। তাই মাইকিং, মিছিল, মিটিং আর গণসংযোগে কমতি রাখছেন না প্রার্থীরা। যে যার মতো ভোটারদের আস্থা অর্জনে চেষ্টা করছেন। এবার রাজনীতির মাঠে ভোটের হিসেবেও থাকবে বেশ গরমিল। 5 জন চেয়ারম্যান প্রার্থী সকলেই উপজেলা সহ আওয়ামী লীগের বিভিন্ন পদপদবিতে আছেন। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচনের মাঠে বিএনপি সমর্থকদের ভোট যেদিকে যাবে সেই দিকেই পাল্লা ভারী হবে। তাই চেয়ারম্যান প্রার্থীরা বিএনপি জামাতের ভোটও নিজের প্রতীকে নিতে চেষ্টা চালান। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। জনগণের মাঝে আছি, জনগণ আমাকে আবারও আগামী নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান বানাবে, এই বিশ্বাস আমার ভিতরে এসে গেছে। এদিকে কাপ্পিরিচের প্রার্থী নারী ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন, দিচ্ছেন নারী বান্ধব নানা প্রতিশ্রুতিও। অর্ধেকের বেশি অংশই আর কি নারীদের সারা বেশি পাচ্ছি। আমি একটু প্রতিবন্ধকতা ওইটা বলা যাবে না, স্বাভাবিক। যারা প্রতিহিংসা প্রতিবন্ধকতা করবে ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে। তবে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যার যার ভোট আমরা ভোট কেন্দ্রে যায় দিব, পছন্দের যে প্রার্থী তাকেই ভোট দেব। যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হবে এরকম একজন জনপ্রতিনিধিকে মানুষ এবার ভোট দেবে বলে আমরা আশা করছি। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। এই পর্বে 9টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের 96টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দফায় নির্ধারিত হতে যাচ্ছে অনেক হেভিওয়েট সহ 1717 প্রার্থীর ভাগ্য। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হতে যাচ্ছে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটযজ্ঞ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে 6টা পর্যন্ত। এ পর্বে নির্ধারণ হবে লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব সহ 1717 প্রার্থীর ভাগ্য। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়া বিহারে 5টি, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের 4টি করে এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে 1টি আসনে হবে ভোট গ্রহণ। 7 দফার লোকসভা নির্বাচনের এ পর্বে পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুরে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে চলমান লোকসভা নির্বাচনের প্রচারে রোববার আবারও পশ্চিমবঙ্গে পা রাখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি, উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলায় 4টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। আমাদের রাজ্যের রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নিহতের স্বজনরা। সহকবি নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। রোববার বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন 53 বছর বয়সী মমতাজ বেগম। মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্টে সমস্যা। নিহতের পরিবার জানায় চিকিৎসকের পরামর্শে সকাল 9:30টার দিকে 11 তলা থেকে লিফটে 4 তলার হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল মমতাজ বেগমকে। লিফটে অন্য রোগী ও তাদের স্বজনরাও ছিল। 9 তলার মাঝামাঝি গিয়ে আকস্মিক বন্ধ হয়ে যায় লিফট। স্বজনদের অভিযোগ 3 জন লিফটম্যানকে জানানোর পরও নেওয়া হয়নি ব্যবস্থা। পরে 999-এ কল করলে 45 মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ বেগম। সবাই তো সাহায্য চাইতেছে, হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইয়া চলে গেছে। যে প্রথম যে তালা মেরে থুয়ে গেছে তখন বের করলে আমার মা কিন্তু বাচ্চা আছে। নিচ তলায় 4 তলার মধ্যে আমার মায়ের শিফট করার কথা ছিল,
ওইখানে যদি আমার মায়ের আগেই নিয়ে যাইতাম তখন আমার মায়ের কিন্তু বাচ্চা যাইতো। আমরা লিফটে রাখা চাই 3 জনকে আমরা খুব দিছি, তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। হাসপাতালের উপপরিচালক যান্ত্রিক ত্রুটির কথা বললেও আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্তের। যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি এবং এটা যে কোনো সময় হইতেই পারে, কিন্তু আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টও তো আমরা প্রিভেন্ট করতে পারি না, তো আমরা দেখব বিষয়টি তদন্ত হবে। এর আগে গেল শুক্রবার এই হাসপাতালের 12 তলার নামাজের কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান থেকে 10 তলায় পড়ে গিয়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। ওই ঘটনায়ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। আজ ঘোষণা হতে পারে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। তাসকিনের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সমঝোতা স্মারক সই করেছে রাষ্ট্র পরিচালিত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। রোববার বাংলাদেশ ব্যাংক 2 ব্যাংকের মধ্যে এমওইউ সই হয়। চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম ও বিজিবিএল এর এমডি হাবিবুর রহমান গাজী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার উপস্থিত ছিলেন। এই বিষয়ে নিশ্চিত করে ব্যাংকের সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম দেশ টিভিকে বলেন, একীভূতকরণের কারণে বিজিবিএল ব্যাংকের কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই, বরং ব্যাংকটি আরও সফল হবে। এমওইউ সইয়ের ফলে অডিট ফার্ম নিয়োগ নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক। এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সেই দিক থেকে বিডিবিএল পর্ষদ বিবেচনা করেছে যে তারা যেরকম বিডিবিএল কে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি সোনালী ব্যাংক। অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকের কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে, অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম। এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। রাজশাহীতে পরিপক্ক আম বাজারজাতে ঘোষণা করা হয়েছে সূচি। 15 মে থেকে গুটি জাত দিয়ে শুরু হবে গাছ থেকে আম নামানো। এরপর পর্যায়ক্রমে বাজারজাত হবে অন্য জাত। এবার তাপ প্রবাহ বেশি ছিল, তাই আম আগে পরিপক্ক হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো যাবে। কাজী সাহেদের প্রতিবেদন। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে আম নামানোর সূচি প্রকাশ করল রাজশাহী জেলা প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এ সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী 15 মে গুটি জাতের মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাজারে আসবে সুস্বাদু বিভিন্ন জাতের আম। কাটিমন ও বাড়ি 11 জাতের আম নামানো যাবে সারা বছর। আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন, আমরা সম্মানিত কৃষকদের বুঝিয়ে নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব। এবার তাপপ্রবাহ বেশি ছিল, তাই আম আগেও পরিপক্ক হতে পারে জানিয়ে কৃষি বিভাগ বলছে, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা যাবে। যে তারিখটা আসলে করা হয়েছে এটি কিন্তু আসলে একটা সম্ভাব্য তারিখ। যদি কেউ মনে করেন যে কোনো এর আগেও যদি কেউ পরিপক্কতা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় প্রশাসন, সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের সাথে আলোচনা করে এবং তাদের তথ্যের সাপেক্ষে আম সংগ্রহ করা যাবে। তবে গাছ থেকে আম নামানোর চেয়ে এর বাজারজাত ও পরিবহন নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন চাষি ও ব্যবসায়ীরা। আমাদের আমের প্যাকেজিং হাউস যদি 3 থেকে 4 কেজি অথবা 5 কেজি এইভাবে প্যাকেজিং সিস্টেমগুলো করা যায়, তাহলে আমাদের আমগুলো অন্তত সব ক্রেতারাই কিনতে পারবে। বাজারে আম 40 বা 50 টাকা কেজি, আপনার আম দামে 70 টাকা কেজি। আমরা যদি একটা ছেলে আম বাদ দিয়ে দিই, তো আমাদের প্যাকেজিংয়ের ব্যাপারে যারা ব্যবসায়ী আছে বাবা, এই বিষয়টা আপনার দেখা যাবে। আমটা ঢাকা পাঠায়, তখন প্রথম লোড হয়, লোড হয়ে ওখানে আনলোড হয়, হওয়ার পরে অনেক আম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যাকিং হাউস যদি আমাদের এখানে থাকতো, তাহলে আমাদের এই আমটা লাখ হতো না, নষ্ট হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 12.5 লাখ টন। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।